ওয়েলকাম টু দেব একাডেমি। দেব একাডেমিতে সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব আর্থার র্যাম্বোর লেখা কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর সিলেবাসের অন্তর্ভুক্ত। আমরা আজকের এই ভিডিওতে কবি আর্থার র্যাম্বো সম্পর্কে জানব, এই কবিতাটির বাংলা অর্থ বুঝব এবং সবশেষে এই কবিতা থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আলোচনা করব। মন দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন তোমরা পারবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো আর ভিডিওটিকে যত বেশি সম্ভব তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে অন্যরাও এর থেকে বেনিফিট পেতে পারে। আর বেল আইকনটি প্রেস করে দেবে, তবে এই সিরিজের সব ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে। টেক্সটটি শুরু করার আগে আমরা কবি আর্থার র্যাম্বো সম্পর্কে একটু জেনে নিই। কবি আর্থার র্যাম্বোকে বলা হয় বয় পোয়েট, কারণ তিনি তার জীবনের সব বিখ্যাত কবিতাগুলি 21 বছর বয়সের পূর্বেই লেখা শেষ করেছিলেন। আমরা এখানে কবি আর্থার র্যাম্বো সম্পর্কে একটি শর্ট বায়োগ্রাফি দিয়েছি। আমরা এখানে বলেছি, Jean Nicolas Arthur Rimbaud was a French poet who was known for his influence on modern literature and arts, especially symbolism, surrealism and Dadaism। অর্থাৎ জাঁ নিকোলাস আর্থার রিম্বো ছিলেন একজন ফরাসি কবি, যিনি বিখ্যাত ছিলেন মডার্ন লিটারেচার, বিশেষত সিম্বলিজম, সুরিয়ালিজম অ্যান্ড দাদাইজমের উপর তার ইনফ্লুয়েন্সের জন্য। এরপরে বলা হয়েছে, হি ওয়াজ বর্ন ইন সার্লেভিলে-মেজিয়ারেস অন অক্টোবর 20, 1854। অর্থাৎ তিনি 1854 সালের অক্টোবর মাসের 20 তারিখে সার্লেভিলে-মেজিয়ারেসে জন্মগ্রহণ করেছিলেন। হি স্টার্টেড রাইটিং অ্যাট এ ভেরি ইয়াং এজ। অর্থাৎ তিনি খুব কম বয়স থেকেই লিখতে শুরু করেছিলেন। বাট হি অ্যাবান্ডন্ড হিজ ফর্মাল এডুকেশন ইন হিজ টিনেজ to run away from home to go to Paris amid Franco-Prussian war। অর্থাৎ তিনি তাঁর টিনেজ বয়সেই প্রথাগত শিক্ষা ত্যাগ করেছিলেন বাড়ি থেকে পালিয়ে প্যারিসে যাওয়ার জন্য, যখন ফ্রান্স প্রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত ছিল। ইন মে 1871, when he was only 16 years old, he wrote 2 letters explaining his poetic philosophy। অর্থাৎ 1871 সালের মে মাসে, যখন তার বয়স মাত্র 16 বছর ছিল, তখন তিনি 2টি চিঠি লিখেছিলেন তাঁর কবিতার দর্শন ব্যাখ্যা করে। ইন দ্য ফার্স্ট লেটার হি রোট, আই ওয়ান্ট টু বি এ পোয়েট অ্যান্ড আই এম ওয়ার্কিং অ্যাট টার্নিং মাইসেলফ ইনটু এ সিয়ার। অর্থাৎ তার প্রথম চিঠিতে তিনি লিখেছিলেন, আমি কবি হতে চাই এবং নিজেকে পরিণত করার চেষ্টা করছি। অলমোস্ট অল হিজ ইমর্টাল পোয়েমস ওয়্যার রিটেন বিটুইন দ্য এজেস অফ 16 অ্যান্ড 20। অর্থাৎ তার অমর কবিতাগুলির প্রায় সবগুলি লেখা হয়েছিল তার 16 বছর থেকে 20 বছর বয়সের মধ্যে। দিস গ্রেট পোয়েট ডায়েড অফ ক্যান্সার অন নভেম্বর 10, 1891 অ্যাট দ্য এজ অফ 37। এই মহান কবি পরলোক গমন করেছিলেন কর্কট রোগে আক্রান্ত হয়ে মাত্র 37 বছর বয়সে 10ই নভেম্বর 1891 সালে। এবারে এই কবিতাটি সম্পর্কে আমরা কিছু কথা বলছি। এখানে বলা হয়েছে, written in 1870 in French, Asleep in the Valley is an anti-war poem। অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি 1870 সালে ফরাসি ভাষায় লিখিত হয়েছিল। এটি একটি যুদ্ধবিরোধী কবিতা। দ্য অরিজিনাল ফ্রেঞ্চ টাইটেল অফ দ্য পোয়েম ইজ লি ডরমিওর ডু ভাল। অর্থাৎ কবিতাটির আসল ফরাসি টাইটেল হল লি ডরমিওর ডু ভাল। দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন অ্যান্থোলজি ডেস পোয়েটেস ফ্র্যাঙ্কাইজ ইন 1888। অর্থাৎ কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1888-এ অ্যান্থোলজিস ডেস পোয়েটেস ফ্র্যাঙ্কাইজ নামক বইয়ে। র্যাম্বো রোট দিস পোয়েম অ্যাট দ্য এজ অফ 16 when France was at war with Prussia। অর্থাৎ র্যাম্বো এই কবিতাটি লিখেছিলেন মাত্র 16 বছর বয়সে, যখন ফ্রান্স প্রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত ছিল। দ্য পোয়েম ইজ এ সনেট consisting of 2 stanzas of 4 lines each, followed by 2 stanzas of 3 lines each। অর্থাৎ
এই কবিতাটি একটি সনেট, যাতে দুটো 4 লাইনের স্ট্যাঞ্জা আছে এবং দুটো 3 লাইনের স্ট্যাঞ্জা আছে। দ্য প্রোটাগনিস্ট অফ দ্য পোয়েম ইজ এ ইয়াং সোলজার হু ওয়াজ শট ডেড প্রবাবলি বাই হিজ এনিমিজ। এই কবিতার মুখ্য চরিত্রে আছে একজন সৈনিক যাকে তার শত্রুরা সম্ভবত গুলি করে হত্যা করেছিল। However, amidst the wrecks of war, the poet appreciates life in the form of sunlight, water, flowers, insects, and the grass on which the soldier was lying. অর্থাৎ যুদ্ধের ধ্বংসের মাঝেও কবি জীবনের জয়গান গেয়েছেন, যার প্রতিনিধিরা হলো সূর্যালো, জল, ফুল, পতঙ্গ এবং ঘাস, যার উপরে সৈনিকটি শায়িত ছিল। ডেথ অ্যান্ড স্লিপ আর ইউজড ইন্টারচেঞ্জেবলি, অর্থাৎ মৃত্যু এবং নিদ্রাকে এখানে পারস্পরিক অর্থ পরিবর্তনের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। ডেথ ইজ রিপ্রেজেন্টেড হেয়ার অ্যাজ স্লিপ, আ স্লিপ দ্যাট ইজ পিসফুল অ্যান্ড নেভার এন্ডিং। অর্থাৎ মৃত্যুকে এখানে নিদ্রা হিসাবে উপস্থাপিত করা হয়েছে। এটি এমন একটি নিদ্রা যা শান্তিপূর্ণ এবং অসীম। কবিতার লাইনগুলিকে ব্যাখ্যা করার আগে আমরা কবিতাটির টেক্সটটিকে একবার পড়ে নিই। Asleep in the valley, Arthur Rimbaud. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays. They fill the hollow full of light. A soldier, very young, lies open-mouthed, a pillow made of fern beneath his head. Asleep, stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. His feet among the flowers, he sleeps. His smile is like an infant's, gentle without guile. Oh, nature, keep him warm, he may catch cold. The humming insects don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast, at peace. In his side there are 2 red holes. এবারে আমরা কবিতাটির প্রত্যেকটি লাইনের অর্থ বুঝব। ফার্স্ট লাইনে বলা হয়েছে আ স্মল গ্রিন ভ্যালি ওয়্যার এ স্লো স্ট্রিম ফ্লোজ, অর্থাৎ এখানে বাংলা আমি করে দিয়েছি একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে বয়ে চলেছে একটি ধীরগতি সম্পন্ন নদী। দ্বিতীয় লাইনে আমরা বলেছি অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, অর্থাৎ এখানে বাংলা করেছি আমরা এবং ফেলে যায় দীর্ঘ বালুরেখা উজ্জ্বল ঘাসের উপরে। থার্ড লাইনে বলা হয়েছে ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, অর্থাৎ পাহাড়ের উপর থেকে ঝর্ণার মতো নেমে আসে সূর্যের আলোক রশ্মি। They fill the hollow full of light, অর্থাৎ তারা উপত্যকার ফাঁকা অংশগুলিকে আলোতে পরিপূর্ণ করে। অর্থাৎ প্রথম 4টে লাইনে আমরা কি পেলাম? প্রথম 4টে লাইনে আমরা একটা নেচারের ডেসক্রিপশন পেলাম। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে একটি সুন্দর সবুজ ছোট্ট উপত্যকা, যে উপত্যকাতে একটি নদী ধীর গতিতে বয়ে চলেছে এবং উজ্জ্বল ঘাসের উপরে সে রূপলি বালুরেখা ফেলে গেছে। পাহাড়ের মাউন্টেন টপ থেকে বা পাহাড়ের চূড়া থেকে সূর্যের আলো ঝর্ণার মতো নেমে আসছে এবং সেই আলো উপত্যকাটিকে আলোতে পরিপূর্ণ করেছে বা উপত্যকার ফাঁকা অংশগুলিকে আলোতে পরিপূর্ণ করেছে। অর্থাৎ এটা একটা নেচারের ডেসক্রিপশান, যে নেচার একটা পিসফুল ল্যান্ডস্কেপ। এই পিসফুল ল্যান্ডস্কেপেই এরপরে আমরা দেখতে পাবো একজন সৈনিক, সে শুয়ে আছে, সে এখানে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। এরপরে 5th লাইনে বলা হয়েছে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথেড, অর্থাৎ একজন সৈনিক খুবই যুবক শুয়ে আছে, সে তার মুখ খোলা। লাইন 6 বলা হয়েছে আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, অর্থাৎ ফার্ন নির্মিত একটি বালিশ রাখা আছে তার মাথার নিচে। 7th লাইনে কি বলা হয়েছে? অ্যাসলিপ স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সে ঘুমিয়ে আছে,
তার শরীর বিস্তৃত আছে ঝোপঝাড়ের উপরে। আর 8 লাইনে বলা হয়েছে পিএল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, অর্থাৎ উষ্ণ সবুজ সূর্য আলো শোষিত বিছানাতে তাকে বিবর্ণ লাগছে। এখানে আমরা কি পেলাম এই 4টে লাইনে বা এই সেকেন্ড স্ট্যান্জাতে? এখানে আমরা জানতে পারলাম যে একজন সৈনিক শায়িত আছে, সে শুয়ে আছে, তার মুখ খোলা, তার মাথার নিচে আছে একটি বালিশ, কিন্তু তার বালিশটি নির্মিত হয়েছে ফার্ন দিয়ে, অর্থাৎ ফার্ন গাছ দিয়ে, এবং তার শরীরটা বিস্তৃত আছে, ঝোপঝাড় যে এখানে আছে তার উপরে তার শরীরটা বিস্তৃত আছে, তাকে দেখতে বিবর্ণ লাগছে। তার বিছানাটা যদিও সবুজ সূর্য আলো শোষিত এবং উষ্ণ, সেই উষ্ণ সূর্যের আলো শোষিত বিছানাতে সে শুয়ে আছে, কিন্তু তাকে দেখতে বিবর্ণ লাগছে। 9th লাইনে বলা হয়েছে হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, অর্থাৎ তার পাগুলি রাখা আছে ফুলের মধ্যে, সে ঘুমিয়ে আছে। 10th লাইনে বলা হয়েছে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টল উইদাউট গাইড, তার হাসি একজন শিশুর মতো, শান্ত ছলনাহীন। নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড, ও প্রকৃতি ওকে উষ্ণ রাখো, ওর ঠান্ডা লেগে যেতে পারে। অর্থাৎ এখানে কি বলা হলো? এখানে আমরা জানতে পারলাম যে সৈনিক শায়িত আছে সেই সৈনিকের পাগুলি রাখা আছে ফুলের উপরে এবং তার মুখে একটি হাসি, ছোট্ট শিশুর মতো সরল নিষ্পাপ হাসি, এবং কবি প্রকৃতিকে একটি অনুরোধ করেছেন। কবি প্রকৃতিকে বলছেন যে ও প্রকৃতি ওকে উষ্ণ রাখো, কেন না ওর ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য কবি প্রকৃতিকে অনুরোধ করলেন ওকে উষ্ণ রাখার জন্য। 12th লাইনে বলা হয়েছে দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, অর্থাৎ গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামকে বিঘ্নিত করতে পারে না। হি স্লিপস ইন সানলাইট ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস, সে শান্তিতে ঘুমোচ্ছে সূর্যের আলোতে, তার একটি হাত আছে বুকের উপরে। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, তার শরীরের পার্শ্বদেশে আছে 2টি রক্তিম বর্ণের বন্দুকের গুলির ছিদ্র। অর্থাৎ এখানে আমরা কি জানতে পারলাম? এখানে আমরা জানতে পারলাম যে ওই সৈনিকটি সে খুব শান্তিতে ঘুমোচ্ছে, পতঙ্গরাও গুনগুন শব্দ করে তার নিদ্রাকে বিঘ্নিত করতে পারছে না। সে শুয়ে আছে সূর্যের আলোতে, তার একটি হাত রাখা আছে তার বুকের উপরে, সে শান্তিতে ঘুমিয়ে আছে। কিন্তু শেষ অংশে কবি বললেন তার শরীরের পার্শ্বদেশে, হঠাৎ করেই কবি দেখতে পেলেন তার শরীরের পার্শ্বদেশে 2টি লাল বর্ণের ছিদ্র, যে ছিদ্র 2টি আমাদেরকে বলে যে সৈনিক জীবিত নয়, সে মৃত, সে ঘুমোচ্ছে, কিন্তু এই ঘুম হলো চিরনিদ্রা অর্থাৎ মৃত্যু, যে ঘুম থেকে ওই সৈনিক আর কখনো জেগে উঠবে না। অর্থাৎ কবিতার বিষয়বস্তু আমরা কি বুঝতে পারলাম? কবিতার বিষয়বস্তু আমরা বুঝতে পারলাম যে একজন সৈনিক সে একটি খুব সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে শুয়ে আছে, সে কিন্তু নিদ্রারত নয়, সে শুয়ে আছে দেখি, আসলে সে মৃত্যুর অতল গহ্বরে তলিয়ে গেছে, সে মৃত। এই কবিতাটি আমরা আগেই বলেছি, সেই কারণে এটি একটি যুদ্ধবিরোধী কবিতা। অর্থাৎ এই কবিতাতে কবি যুদ্ধের যে অসারতা বা দ্য ফিউটিলিটি অফ ওয়ার সেটাকে তিনি এখানে তুলে ধরেছেন। এবারে আমরা এই কবিতা থেকে কিছু শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্সের আলোচনা করব। আমরা প্রথম প্রশ্ন বলেছি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট, অর্থাৎ এই কবিতার কবির নাম কি? আমরা তার উত্তরে লিখেছি দ্য নেম অফ দ্য পোয়েট ইজ জাঁ নিকোলাস আর্থার র্যাম্বো, অর্থাৎ এই কবিতার কবির নাম হলো জাঁ নিকোলাস আর্থার র্যাম্বো।
পরবর্তী প্রশ্নে সেকেন্ড কোশ্চেন আমরা বলেছি হোয়াট ওয়াজ দ্য ন্যাশনালিটি অফ দ্য পোয়েট, অর্থাৎ তিনি কোন দেশের নাগরিক ছিলেন কবি। আমরা উত্তরে লিখেছি জাঁ নিকোলাস আর্থার র্যাবো ওয়াজ আ ফ্রেঞ্চ পোয়েট, অর্থাৎ জাঁ নিকোলাস আর্থার র্যাবো ছিলেন একজন ফরাসি কবি। তৃতীয় প্রশ্নে আমরা বলেছি হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটির মূল যে শিরোনাম সেটি কী ছিল। আমরা জানি এটি ফরাসি ভাষাতে প্রথম লেখা হয়েছিল, সেটা আমরা আগে বলেছি, অর্থাৎ ফরাসি ভাষায় এই কবিতাটির যে টাইটেল ছিল সেটা আমরা উত্তরে বলেছি। আমরা কি বলেছি? আমরা বলেছি দ্য অরিজিনাল ফ্রেঞ্চ টাইটেল অফ দ্য পোয়েম ওয়াজ লি ডরমিওর ডু ভাল, অর্থাৎ এই কবিতাটির ফরাসি শিরোনাম ছিল লি ডরমিওর ডু ভাল। ফোর্থ কোশ্চেন আমরা বলেছি হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো, অর্থাৎ ধীর গতিসম্পন্ন নদী কোথায় বয়ে চলে। তার উত্তরে আমরা বলেছি দ্য স্ট্রিম ফ্লোজ থ্রু এ স্মল গ্রিন ভ্যালি, অর্থাৎ ওই স্লো স্ট্রিমটি বয়ে চলেছে একটা ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে। ফিফথ কোশ্চেন আমরা বলেছি হাউ ডাজ দ্য স্ট্রিম ফ্লো থ্রু দ্য স্মল গ্রিন ভ্যালি, অর্থাৎ ওই ছোট্ট উপত্যকা দিয়ে নদীটি কিভাবে বয়ে চলেছে। আমরা উত্তরে বলেছি দ্য স্ট্রিম ফ্লোজ স্লোলি থ্রু দ্য স্মল গ্রিন ভ্যালি, অর্থাৎ নদীটি খুব ধীরে ধীরে বয়ে চলেছে ওই ছোট্ট সবুজ উপত্যকা দিয়ে। পরের প্রশ্ন সিক্সথ কোশ্চেন আমরা বলেছি হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার, অর্থাৎ নদী কোথায় রূপলি বালু রেখা ফেলে যায়। উত্তরে আমরা বলেছি দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, অর্থাৎ নদীটি রূপলি বালু রেখা ফেলে যায় উজ্জ্বল ঘাসের উপরে। সেভেন্থ কোশ্চেন আমরা বলেছি হোয়াট ডাজ দ্য স্ট্রিম লিভ অন দ্য ব্রাইট গ্রাস, অর্থাৎ উজ্জ্বল ঘাসের উপরে নদী কি ফেলে যায়। আমরা তার উত্তরে বলেছি দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, অর্থাৎ নদী দীর্ঘ রূপলি বালু রেখা ফেলে যায় উজ্জ্বল ঘাসের উপরে। এইট কোশ্চেনে আমরা বলেছি হোয়ার ডু দ্য সানস রেজ স্ট্রিম ফ্রম, অর্থাৎ সূর্যের আলোকরশ্মি কোথা থেকে ঝর্ণার মতো নেমে আসে। এর উত্তরে আমরা বলেছি দ্য সানস রেজ স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ, অর্থাৎ সূর্যের আলোকরশ্মি পাহাড়ের চূড়া থেকে ঝর্ণার মতো নেমে আসে। পরের প্রশ্নে আমরা বলেছি হোয়াট ফিলস দ্য হলো অফ দ্য ভ্যালিস, অর্থাৎ উপত্যকার যে ফাঁকা অংশটা সেটাকে কে পরিপূর্ণ করে। উত্তরে আমরা বলেছি দ্য সানস রেজ ফিল দ্য হলো অফ দ্য ভ্যালি, অর্থাৎ সূর্যের আলোকরশ্মি উপত্যকার ফাঁকা অংশকে পরিপূর্ণ করে। পরের প্রশ্নে আমরা বলেছি টেন্থ কোশ্চেনে হাউ ওয়াজ দ্য পিলো অফ দ্য ইয়াং সোলজার, অর্থাৎ ইয়াং সোলজারের পিলো বা বালিশটি কেমন ছিল। উত্তরে আমরা বলেছি দ্য পিলো অফ দ্য ইয়াং সোলজার ওয়াজ মেড অফ ফার, অর্থাৎ ইয়াং সোলজারের বালিশটি ফার্ন দ্বারা নির্মিত ছিল। 11th কোশ্চেনে আমরা বলেছি 11 নম্বর প্রশ্নে হোয়ার ওয়াজ দ্য বডি অফ দ্য সোলজার স্ট্রেচড, অর্থাৎ ওই সৈনিকের শরীরটি কোথায় বিস্তৃত ছিল। তার উত্তরে আমরা বলেছি দ্য বডি অফ দ্য ইয়াং সোলজার ওয়াজ স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ ওই ইয়াং সোলজারের শরীরটি ঝোপঝাড়ের উপরে বিস্তৃত ছিল। 12th কোশ্চেন আমরা বলেছি হাউ ডিড দ্য সোলজার লুক ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, অর্থাৎ সৈনিকটিকে কেমন দেখতে লাগছিল তার উষ্ণ সবুজ সূর্যের আলো শোষিত বিছানাতে। তার উত্তরে আমরা বলেছি দ্য সোলজার লুক পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, অর্থাৎ সৈনিকটিকে বিবর্ণ লাগছিল তার সবুজ সূর্য আলো শোষিত উষ্ণ বিছানাতে। 13th কোশ্চেন 13 নম্বর প্রশ্নে আমরা বলেছি হাউ ওয়াজ দ্য বেড অফ দ্য ইয়াং সোলজার, অর্থাৎ ইয়াং সোলজারের বিছানাটি কেমন ছিল। তার উত্তরে আমরা বলেছি দ্য বেড অফ দ্য ইয়াং সোলজার ওয়াজ ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানসোকড, অর্থাৎ ওই ইয়াং সোলজারের বিছানাটি ছিল উষ্ণ সবুজ এবং সূর্যের আলো শোষিত। 14th কোশ্চেন আমরা বলেছি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আন্ডারগ্রোথ মিন, অর্থাৎ আন্ডারগ্রোথ ওয়ার্ডটির অর্থ কী। এর উত্তরে আমরা বলেছি দ্য ওয়ার্ড আন্ডারগ্রোথ মিনস বুশেস অ্যান্ড প্ল্যান্টস, অর্থাৎ আন্ডারগ্রোথ ওয়ার্ডটির অর্থ হলো ঝোপঝাড়। 15th কোশ্চেনে আমরা বলেছি হোয়ার ডিড দ্য সোলজার কিপ হিজ ফিট,
অর্থাৎ সৈনিক তার পা কোথায় রেখেছিল? এর উত্তরে আমরা বলেছি দ্য সোলজার কেপ্ট হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, অর্থাৎ সৈনিক তার পাগুলি রেখেছিল ফুলের মধ্যে। নেক্সট 16th কোশ্চেন আমরা বলেছি হাউ ওয়াজ দ্য স্মাইল অফ দ্য সোলজার, অর্থাৎ সৈনিকটির হাসি কেমন ছিল? তার উত্তরে আমরা বলেছি দ্য স্মাইল অফ দ্য সোলজার ওয়াজ লাইক দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট জেন্টেল অ্যান্ড ইনোসেন্ট, অর্থাৎ ওই সৈনিকের হাসিটি ছিল একটি নিষ্পাপ শিশুর হাসির মতো। পরের প্রশ্ন 7th কোশ্চেন আমরা বলেছি হোয়াট ডিড দ্য পোয়েট রিকোয়েস্ট নেচার, অর্থাৎ কবি প্রকৃতিকে কি অনুরোধ করেছিলেন? তার উত্তরে আমরা বলেছি দ্য পোয়েট রিকোয়েস্টেড নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সো দ্যাট হি মাইট নট ক্যাচ কোল্ড, অর্থাৎ কবি প্রকৃতিকে অনুরোধ করেছিলেন সৈনিকটিকে উষ্ণ রাখতে যাতে তার ঠান্ডা না লেগে যায়। 18th বা 18 নম্বর কোশ্চেন এখানে বলা হয়েছে হোয়াই ক্যানট দ্য হামিং ইনসেক্টস ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট, অর্থাৎ কেন গুঞ্জনরত পতঙ্গগুলি সোলজারের বিশ্রামকে বিঘ্নিত করতে পারে না? এর উত্তরে বলা হয়েছে দ্য হামিং ইনসেক্টস ক্যান নট ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট বিকজ দ্য সোলজার হ্যাজ অলরেডি ডায়েড, অর্থাৎ গুঞ্জনরত পতঙ্গরা সৈনিকের বিশ্রামকে বিঘ্নিত করতে পারে না কারণ সৈনিক অলরেডি মারা গিয়েছে। 19th বা 19 নম্বর প্রশ্নে আমরা বলেছি হাউ ওয়াজ দ্য সোলজার স্লিপিং, অর্থাৎ সৈনিক কেমনভাবে ঘুমোচ্ছিল? তার উত্তরে বলা হয়েছে দ্য সোলজার ওয়াজ স্লিপিং ইন সানলাইট কিপিং এ হ্যান্ড অন হিজ ব্রেস্ট, অর্থাৎ সৈনিক সূর্যের আলোতে নিদ্রারত ছিল, তার একটি হাত ছিল তার বুকের উপরে। 20th বা 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডু দ্য টু রেড হোলস সিগনিফাই, অর্থাৎ ওই দুটি লাল ছিদ্র কি প্রকাশ করে? তার উত্তরে বলা হয়েছে দ্য টু রেড হোলস ইন দ্য সাইড অফ দ্য সোলজার সিগনিফাইস টু বুলেট উন্ডস হুইচ কিল দ্য সোলজার, অর্থাৎ দুটি লাল ছিদ্র সৈনিকের পার্শ্বদেশে এটা প্রকাশ করে যে এটা দুটো বন্দুকের গুলির ছিদ্র যেটি সৈনিকটিকে মেরে ফেলেছিল। 21st কোশ্চেন হোয়াই ইজ দ্য সোলজার পেল, অর্থাৎ সৈনিককে কেন বিবর্ণ লাগে? তার উত্তরে বলা হয়েছে দ্য সোলজার ইজ পেল বিকজ দ্য সোলজার ইজ ডেড, সৈনিককে বিবর্ণ লাগছে কারণ সৈনিক মৃত। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার, অর্থাৎ কবি কিভাবে সৈনিকটি যে নিরাপরাধ ছিল বা নিষ্পাপ ছিল সেটি উনি কিভাবে প্রকাশ করেছেন? তার উত্তরে বলা হয়েছে দ্য পোয়েট ব্রিংস আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার বাই কম্পেয়ারিং হিজ স্মাইল উইথ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট, অর্থাৎ সৈনিকটি যে নিষ্পাপ ছিল কবিতা প্রমাণ করেছেন তার হাসিটিকে একটি নিষ্পাপ শিশুর সহজ সরল হাসির সঙ্গে তুলনা করে। নেক্সট কোশ্চেন 23rd কোশ্চেন হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গাইল, অর্থাৎ জেন্টেল উইদাউট গাইল হিসাবে কাকে বর্ণনা করা হয়েছে? তার উত্তরে বলা হয়েছে দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গাইল, অর্থাৎ ডেড সোলজারের হাসিটিকে এখানে জেন্টেল এবং উইদাউট গাইল হিসাবে বর্ণনা করা হয়েছে। নেক্সট 24th কোশ্চেন ওয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, অর্থাৎ কবি কেন প্রকৃতিকে বলেছেন সৈনিককে উষ্ণ রাখতে? এই কোশ্চেনটার অ্যান্সারে বলা হয়েছে দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম বিকজ হি মে ক্যাচ কোল্ড, অর্থাৎ কবি প্রকৃতিকে অনুরোধ করেছেন সৈনিকটিকে উষ্ণ রাখার জন্য কারণ তার ঠান্ডা লেগে যেতে পারে। লাস্ট কোশ্চেনে বলা হয়েছে হাউ ডাজ দ্য স্ট্রিম লুক ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় নদীটিকে কেমন দেখতে লাগে? তার উত্তরে বলা হয়েছে ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য স্ট্রিম লুকস লাইক লং স্ট্র্যান্ডস অফ সিলভার, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় নদীটিকে দীর্ঘ বালুকা রাশির মতো রূপলি রঙের দেখতে লাগছে।
এই প্রশ্নগুলি আমরা এখান থেকে আলোচনা করলাম। আমি আশা করি তোমরা যদি ভিডিওটিকে বেশ কয়েকবার দেখো, এই কবিতাটি সম্পর্কে তোমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।